এতদিনে মানুষের মতো কাজ করেছিস। হ্যাঁ রে, আপার বিয়ের খবর কি? আপার বিয়ে আপাতত হচ্ছে না। আজাদ সাহেবকে আপা না করে দিচ্ছে। তোর সেই ভিলেনের নাম বুঝি আজাদ? যাক, ভিলেন নায়কের পথ থেকে সরে দাঁড়িয়েছে। আবার ফাইজলামি শুরু করছিস না? ওই, একদম ফাজলাম না। তুই বুকে হাত দিয়ে বলতো আপাকে তুই ভালোবাসিস না? বুঝলি, সব মেঘে বৃষ্টি হয় না, আর সব ভালোবাসা পূর্ণতা পায় না। আপা হলো কি একটা দূরের আকাশ। মনে হয় দূরে গিয়ে পৃথিবীর সাথে মিশে গেছে, আসলে মিশে নাই। দূরের আকাশ দূরেই রয়ে গেছে। কবিত্ব ফলাতে হবে না, আগে চাকরিটা হোক, তারপরে দেখিস তোর আকাশের আপাকে কি করে মাটিতে নামাই। চাকরি হলে তো নামাবি, চাকরি তো আপার চেয়ে অনেক দূরে। আর না, চাকরি আর বেশি দূরে নাই। চৌধুরী সাহেব তোকে অফিসে দেখা করতে বলেছে। যা, কাল গিয়ে দেখা করবি। দেখা করতে বলছে? তাহলে চৌধুরী সাহেব তো কোনো গুরুত্ব দেবে না? তোর কচু গুরুত্ব দেয়, সবই চক্রের খেলা। গুরুত্ব আমাদের দেয় না, গুরুত্ব দেয় তার মেয়ের হাসিকে, বুঝলি? আচ্ছা দোস্ত, এর শেষ পরিণতি কোথায় তুই কি একবার ভেবেছিস? দূরের বাদ্য শুনে লাভ নেই, নগদ যা পাস হাত ভরে নিয়ে নে। ভবিষ্যৎ তো আর বর্তমানের চেয়ে খারাপ হবে না। তা অবশ্য ঠিক বলেছিস। একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। চাটা খেয়েছেন তো? চা খাবেন? না থ্যাঙ্কস। কি আর বলবো রে ভাই, অতীব দুঃখের কথা। ওনাকে দেখে বোঝার উপায় নেই, তার মতো এমন সরল সোজা একটা মানুষ এমন একটা কাণ্ড ঘটাবে। তাই বলি কি ভাই, মানুষের উপরটা দেখে ভেতরের খাসলতটাকে চেনা যায় না, জন্তু জানোয়ার একটা চেনা যায়। কারণ মানুষ তার খাসলত আড়াল করার জন্যেই পোশাকটা পরে, ভাগ্যিস জন্তু জানোয়ার পরে না। আপনি কিছু মনে করবেন না যে আপনার এই কথার সূত্র ধরেই আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন না, এই কথাগুলো বিশ্বাস করা যায় না, কারণ আপনার গায়ের পোশাকটাও খুব দামি। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে রফিক সাহেব এক্স্যাক্টলি কি চুরি করেছিল? আপনি জেরা করছেন কেন? চুরি করেছে, দ্যাটস এনাফ। যান, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, সরি, আমি যাচ্ছি। মন্ত্রী সাহেব, আপনার এই গল্পটা কিন্তু আমি বিশ্বাস করলাম। হ্যালো, আপনি পার্কে আসছেন তো? আমি কিন্তু রেডি হয়ে চলে আসবো, আপনি কিন্তু দেরি করবেন না, হ্যাঁ? আর প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, কারণ হচ্ছে আপনার সাথে আমার অনেক কথা আছে। ওকে, বাই। স্যার আসুন। আসুন, বসুন। হ্যাঁ, বলেন, কি বলবেন? স্যার, আমাকে আরমান স্যার পাঠিয়েছেন। আরমান তোমার কথা বলেছে না? হ্যাঁ হ্যাঁ, কি যেন নাম তোমার? স্যার আমার নাম ফয়সাল, ফয়সাল মাহমুদ। ইয়েস ইয়েস, ফয়সাল। শোনো মিস্টার ফয়সাল, আমার এখানে একটা পোস্ট খালি আছে। খুব বড় পোস্ট না, একটা ছোটোখাটো পোস্ট। তুমি একটু চেষ্টা করলে কাজ বুঝে নিতে পারবে। আর তোমার নিশ্চয়ই এক্সপিরিয়েন্স নেই। না স্যার। নো নিড। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে চোখ কান খোলা রেখে তুমি সবসময় কাজ করবে। আমার অফিসে কিন্তু বেশিরভাগই 2 নম্বরের লোকজন সব, কিছু করার নেই। এদেশে তুমি ফেরেশতা লোক পাবে কোথায়?
হ্যাঁ, একজন ছিল ফেরেশতার মতো লোক, কিন্তু তার চাকরিটাই চলে গেছে। স্যার আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। ভালো মানুষ অথচ চাকরি গেছে। যায় যায়, সবচেয়ে ভালো লোকদেরই সবচেয়ে বেশি বিপদ হয়। তবে তুমি যদি ভালো মানুষের মুখোশ পরে থাকতে পারো তাহলে অবশ্য অন্য কথা। বর্ষা, ম্যানেজার সাহেবকে একটু পাঠিয়ে দাও। জি স্যার, এখন পাঠাচ্ছি। ম্যানেজার সাহেব আসছে না, আমি ওনাকে তোমার চাকরির কথা বলে দিচ্ছি, তুমি আজকে জয়েন করে ফেলো, ঠিক আছে? স্যার, আসুন ম্যানেজার সাহেব। বসুন। ম্যানেজার সাহেব, এ হচ্ছে ফাইসাল। রফিক সাহেব যে পোস্টে চাকরি করতেন, ওকে আমি সেই পোস্টে নিয়োগ করেছি। আপনি একটু কাজ শিখিয়ে দেবেন। আর আমার খুব চেনা আপনার একজন লোকের সার্টিফিকেট আমি তাকে নিয়েছি। স্যার, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন স্যার। বলেন। আপনি কার কোথায় ওকে নিয়েছেন আমি জানি না, কিন্তু এই ছেলে আপনার এখানে আসার আগে আমার টেবিলে এসেছিল এবং রফিক সাহেবের খোঁজ করছিল। আমার মনে হয় স্যার, ও রফিক সাহেবের খুব নিকট আত্মীয়। আমার তো এসব কিছু জানা নেই। ফাইসাল, উনি এসব কি বলছেন? স্যার আমি রফিক সাহেবের ছোট মেয়েকে পড়াই। গতকাল রফিক সাহেবের বড় মেয়ের বিয়েটা ভেঙে যায়। পাত্রপক্ষ বলছে রফিক সাহেবকে নাকি চুরির দায়ে অফিস থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য রফিক সাহেবের বাড়িতে শোকের মাতম বইছে। স্যার কিছু মনে করবেন না, আমি মূলত এসেছি এই রফিক সাহেবের স্ত্রীর অনুরোধে। তিনি আসল ঘটনাটা জানতে চাচ্ছেন। ম্যানেজার সাহেব, আপনি আসছেন। বুঝলে ফাইসাল, রফিক সাহেব যেন আমার খুব দুঃখ হয়। উনি খুবই বোকা ধরনের একজন মানুষ। তার বোকামির খেসারত দিতে হচ্ছে তার মেয়েকে। তুমি তার স্ত্রীকে বলো যে রফিক সাহেব একজন সৎ এবং দক্ষ মানুষ, কিন্তু একেবারে অচল। তার সহকর্মীদের প্রতিহিংসার শিকার হয়ে তিনি চাকরিটা হারিয়েছেন। আর বলো, তিনি যদি আমার কাছে আবার আসেন, আমি তাকে ফিরাবো না। কিন্তু আমি জানি তার মতো মানুষ আমার কাছে আর কোনোদিনই আসবেন না। স্যার আমি রফিক সাহেবকে আসতে বলবো। প্লিজ। প্রেম করা ছাড়া বেহুদা কথা বলা বড় সাংঘাতিক। বেহুদা? আপনি আমেরিকায় থাকেন অথচ এসব ল্যাঙ্গুয়েজ রপ্ত করলেন কিভাবে? আসলে আমার মায়ের কাছ থেকে। আমার মা খুবই সহজ সরল মহিলা। আমার মা যতক্ষণ ঘরে থাকতেন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতাম না। ভালো তো। আচ্ছা আমার সাহেব, আপনি কখনো প্রেমে পড়েছেন? প্রেমের বই পড়েছি, তবে প্রেমে পড়া মানে ফল মানে পতিত হওয়া, ঠিক তেমনটা হয়নি। প্রেমে পতিত হওয়া, বাহ সুন্দর বলেছেন তো। তাহলে তো এটাও নিশ্চয়ই বলতে পারবেন যে প্রেম জিনিসটা কি, এটা কি আপনি জানেন? প্রেম 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 হচ্ছে ঠিক হাওয়াই মিঠাইয়ের মতো। আপনি মানে যতক্ষণ বক্সের ভিতরে থাকবে খুব সুন্দর, যেই আপনি নিজের মতো করে পেতে চাইবেন কিছুই নাই। বাহ, আপনি তো দেখছি প্রেম বিশারদ। তার মানে আপনার কথার অর্থ হলো এই যে চিন্তা ও চেতনায় প্রেম যতটা সুন্দর, মেটালিক জগতে সেই সৌন্দর্য থাকে না, তাই তো? তবে যারা চিন্তা আর কর্মে সৎ থাকে তাদের ব্যাপারটা ভিন্ন। একটু আগে আপনি বলেছেন যে আপনি কখনো প্রেমে পড়েননি, ভালো কথা, কিন্তু প্রেম সম্পর্কে আপনার এত তাত্ত্বিক জ্ঞান বেশ গভীর, মানে রহস্যটা কি?
না না, এখানে তো রহস্যের কিছু নেই। আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরেন, এই দেশে যে বিষয়ে যার ধারণা যত কম সে তত বেশি বলে। যেমন ধরেন সংবিধান। বাংলাদেশের সংবিধান পড়েছে এমন লোক খুবই নগণ্য, কিন্তু বাংলাদেশের সংবিধান নিয়ে 4 স্টলেও আলোচনা হয়। সংবিধান নিয়ে যদি আলোচনা হতে পারে, তাহলে প্রেম বিষয়ে কথা বলা আমার জন্য অবশ্যই কর্তব্য। বাহ, আপনি তো বেশ মজার মানুষ। ভালো হলো, আমার কটা দিন ভালোই কাটবে আপনার সাথে। কিন্তু আপনাকে দেখলে আমার ভয় লাগে। কেন? আপনাকে দেখলেই না আমার ভেতরে রবি শঙ্করের সেতারের মতো কেমন যেন একটা রিনঝিন সুর বাজে। মানে মানে দুঃখ দুঃখ সুখ ভাব হয়। এমনটা কেন হয় বলেন তো? প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার মনের অনুভূতির উপলব্ধির ভাষা জ্ঞান খুবই কম। চলুন অন্যদিকে যাওয়া যাক। বুঝলেন ভাই সাহেব, বিষয়টা সবার কাছে জানাজানি হতে একরকম ভালোই হয়েছে। আপনি তো ভাই সাহেব হাত পা ঝাড়া মানুষ, ছেলে মেয়ে দুটোই বিদেশে থাকে, কোন কুলি ডলার আসে। আমার কথাটা ভাবুন, মেয়েটার মুখের দিকে তাকাতেই পারি না। খালি চোখে আকাশের চাঁদ দেখতে খুব ভালো লাগে। এ নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, গান গাওয়া হয়েছে, কিন্তু টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখলে সম্পূর্ণ অন্যরকম মনে হয়। মানুষও চাঁদের মতো। তার মানে আপনার মনে কষ্ট আছে? কই, আমার চোখে তো কিছু দেখতে পাচ্ছি না। মানুষ এক আজব প্রাণী, নিজেকে একটা সফলতার মুখোশ পরিয়ে অন্যদের বিভ্রান্ত করতে চায়। আর মজার ব্যাপার হলো মানুষও বিভ্রান্ত হয়। মানে আপনার এই সফলতা একটা মুখোশ দিয়ে ঢাকা। সবাই মুখোশ পরে। চলুন যাওয়া যাক। আমি জানতাম আমার বাবা এরকম কাজ করতে পারে না। অথচ দেখুন, আপনি আঙ্কেলের সাথে কত খারাপ ব্যবহার করেছেন। যাক, সেটা কোনো সমস্যা না, কারণ আঙ্কেল তো আপনার উপর বেশি দিন রাগ করে থাকতে পারবে না। আপনার এখন প্রধান কাজ হচ্ছে আজাদ সাহেবের ভুলটা ভাঙিয়ে দেওয়া। দেখো ফয়সাল, ভুল মানুষের ভুল ভাঙানোর কোনো দায়িত্ব আমি বোধ করছি না। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না আপা। তোমার এখন অত কিছু বুঝে কাজ নেই, আমার এখন অনেক দায়িত্ব। আমার বাবার একটা কাজ না হওয়া পর্যন্ত আমার ফ্যামিলিকে এখন কে দেখবে? কেন, আপনি দেখবেন। আর বিয়ের পর যদি আজাদ সাহেব আপনার সাথে একটু শেয়ার করে, তাহলে তো কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। সব মানুষকে দিয়ে সব কিছু হয় না। পৃথিবীতে বেশিরভাগ মানুষ আসে নিজের জন্য। আমার দুর্ভাগ্য আজাদ সেই টাইপের মানুষ। এখানে আজাদকে টেনে আনলে তার যেমন খারাপ লাগবে, আমারও অনেক কষ্ট হবে। তাহলে আজাদ সাহেব, বুদ্ধিমান মানুষ তো এক কাজ দুইবার করে না। আমি এখন থেকে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছি। চলো ওঠা যাক।
আপনাকে দেখলি না আমার ভেতরে রবি শঙ্করের সেতারের মতো কেমন যেন একটা রিনঝিন সুর বাজে, মানে মানে দুঃখ দুঃখ সুখ ভাব হয়। এমনটা কেন হয় বলেন তো? আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। দোস্তর হৃদয়ে কি প্রেমের মহাপ্লাবন বইতেছে। কিচ্ছু ভালো লাগে না রে, মনে হয় বুকের মধ্যে 100 মন ওজনের প্রেমের পাথর চাপা দিয়ে আছে। হ্যাঁ, কি কস? একেবারে বুকের মধ্যে পাথর চাপাতে বসছে। দোস্ত চালায় যাও, তোমার কিন্তু হয়ে গেছে। কিচ্ছু হবে না, ভাবছি মিথিলের সাথে আর যোগাযোগ করবো না। হ্যাঁ, কস কি? তুই যদি মিথিলার সাথে যোগাযোগ না করিস আমার চাকরি কি হবে? মাত্র আজকে জয়েন করতে চাইতেছি। প্লিজ এটা মাথায় আনিস না। তোর মতো একটা স্বার্থপরের সাথে থাকতেও আমার ঘৃণা হচ্ছে। দোস্ত তুমি আমার ঘৃণা করতে থাকো, আর মিথিলা ম্যাডামরা প্রেমের বন্যায় ভাসাইতে থাকো, আর চৌধুরী সাহেব হাসতে থাকো, এদিকে আমার চাকরি পোক্ত হইতে থাকো। দোস্ত তুমি চিন্তা করে দেখো, তোমার উপরে 3 জন মানুষের হাসির ভ্রমরা নির্ভর করতেছে। প্লিজ মহামানব হওয়ার এই একটা চান্স মিস করিস না প্লিজ। আমার কাছে তো টাকা নাই, মদ কিনতে তো টাকা লাগে। কেন মদ লাগবে? কেন মদ কি হবে? দেবদাস হতে চাইলে মদ লাগবে না? দোস্ত তোমার দেবদাস হওয়ার দরকার নাই, তোমার একটা সিরিয়াস কথা বলতেছি, দাঁড়াও। তুমি যদি মিথিলা ম্যাডামরে প্রেমের বন্যায় ভাসাইতে পারো, চিন্তা করে দেখো, একসাথে রাজত্ব এবং রাজকন্যা দুইটাই তোমার। কিছুই আমার হবে না, মাঝখান দিয়ে তোর চাকরিটা যাবে, আর যখন জানতে পারবে আমার আসল পরিচয় তখন মিথিলা তাড়িয়ে দেবে। ধ্যাৎ, এত স্যাটিস কথাবার্তা বলিস না তো। আমি গেলাম, সে থাক চুপচাপ। চাকরি যাচ্ছি, জয়েন। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। হ্যালো, এই তুমি কি করছো? প্লিজ লিমিট ক্রস করবে না। আমরা একজন আরেকজনকে আপনি বলে ডাকি। আমি জানি আমরা পরস্পরকে আপনি করে বলি, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে এখন থেকে আমি তোমাকে তুমি করে বলবো। তোমার আপত্তি আছে? জি আছে। আমরা যখন দূরে চলে যাব তখন আমি কোনো দীর্ঘশ্বাস জমা করে রাখতে চাই না। আসলে আমি তোমাকে ঠিক বুঝে উঠতে পারি না। তুমি দূর থেকে দেখা পাহাড়ের মতো, দেখে মনে হয় খুব কাছের, কিন্তু আসলে অনেক দূরের, মাইলকে মাইল দূরের। দূরের মানুষকে দূরেই থাকতে হয়। আপনি আরো কিছু বলবেন? আচ্ছা প্লিজ, তুমি এমন করছো কেন? আপনি কেন করছো? আমার না কিছু ভালো লাগছে না। তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি প্লিজ একবার আসুন আমাদের বাসায়। আসলে কি হবে? আমার কাছে তো আর ভালো লাগার ওষুধ নেই। আছে, তুমি জানো না। ওকে, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমাদের বাসায় আসছো। ওকে? কেউ স্বপ্ন বনে, কারো স্বপ্ন ভাঙে, কেউ স্বপ্ন করে চাষ। স্বপ্ন জমিনে কারো আশা ফলে, কারো দুঃখে বসবাস। তবু জীবন চলে জীবনের নিয়মে, বহতা নদীর মতো। এইসব নিয়ে অবিরত বহে জীবনের চির চেনা সুর।